বাংলাদেশে কয়েক দশকের শৃঙ্খলিত গণতন্ত্রে মুক্ত পরিবেশে মুক্ত কণ্ঠ তোলাটাই বড় চ্যালেঞ্জ। পরিবর্তিত এই সময়ে এসেও পুরোপুরি বিস্তৃত হয়নি সেই মুক্ত মত প্রকাশের কাঙ্ক্ষিত অ্যাভিনিউ। দর্শক, আমন্ত্রণ আজকের ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন সংকটে রাজনীতি। এই আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের দুজন অতিথি। আছেন এস.এম. সাইব মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি, এবং আছেন রেজাউল করিম রনি, লেখক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত এই আলোচনায়। আমরা কথা বলবো আজকে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে নতুন করে, একটা দীর্ঘ সময় রাজনৈতিক সংকট কিংবা গণতন্ত্রের সংকট থেকে মুক্তি পাওয়ার পর 16 বছর শেষে এসে যখন আমরা নতুন একটা রাজনৈতিক একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, দেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় পা দিয়েছে, সামনে নির্বাচন, এমন একটা অবস্থার মধ্যে তিনটি সংকট সামনে এসেছে। একদিকে ভবিষ্যৎ নেতৃত্বের সংকট, কে নেতৃত্ব দিবে সামনের বাংলাদেশকে, সেই সাথে আছে মাইনাস ফর্মুলার আলাপ আলোচনা, এবং নির্বাচনের সংকট, আছে আস্থার সংকট। এতগুলো সংকটের মাঝে এখন সবচেয়ে বড় আলোচনার জায়গা তৈরি করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা। সব কিছু মিলে আসলে এই মুহূর্তে রাজনীতি কি ধরনের সংকটে আছে বলে মনে করছেন? সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস, সেটাও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের মাসের। এবং বর্তমানে আসলে আমরা একটা সংকটতেই আসলে যাচ্ছি, কেননা বললেন যে বেগম খালেদা জিয়া, উনি তো আসলে এখন আমরা বলছি যে দলমতের ঊর্ধ্বে তিনি আসলে এখন চলে গিয়েছেন, এবং তাকে আসলে সেই অভিভাবকত্বর জায়গাটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমার মনে হয় যে এখন সেই ফিলটা ওনাকে করেন, এবং সেই জায়গা থেকে তফসিল ঘোষণার একটা সময় আমরা জানতে পারছি যে উইদিন 1 উইকের মধ্যে হয়তো তফসিল ঘোষণা করা হবে। কিন্তু আবার একটি বড় রাজনৈতিক দলের প্রধান যিনি, তিনি তার শারীরিক অবস্থা যেরকম ক্রিটিক্যাল, এবং আমরা ধারণা করছি যে উনি হয়তো বা আজকে অথবা আগামীকালকে লন্ডনে যাবেন। তো সেক্ষেত্রে সার্বিকভাবে একটা তো ক্রাইসিসের সিচুয়েশন তৈরি হচ্ছে। এখানে আমি কোনো মাইনাস ফর্মুলার তত্ত্ব বা মাইনাস ফর্মুলার সিচুয়েশন মনে করছি না, কারণ এটা একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এর আগেও বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন এবং লন্ডনে চিকিৎসা নিয়ে ফিরে এসছেন। তবে দেখার বিষয় হচ্ছে যে তারেক রহমান সাহেব কবে দেশে ফিরছেন এবং কেন ফিরতে পারছেন না, সেই জটিলতাগুলো আসলে জাতির কাছে উন্মোচন করাটা আমার মনে হয় এখন জরুরি। কারণ আমরা সরকারের পক্ষ থেকে যে কথাগুলো শুনেছি, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মানে গভর্নমেন্টের পার্ট থেকে তো আসলে কোনো বিধিনিষেধ বা বাধা নেই তাদের এন্ড থেকে। তাহলে আসলে সার্বিকভাবে কোন জায়গাটায় তিনি সমস্যা ফিল করছেন দেশে আসার ক্ষেত্রে। এবং আমি তো দেখলাম যে তার জন্য বুলেট প্রুফ গাড়িও কেনা হয়েছে। তো এত আয়োজন করে রাখা সত্ত্বেও আসলে সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন অনেকে ধারণা করছেন, তো তিনি তো একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন। তো সেক্ষেত্রে তার দেশে আসাটা গুরুত্বপূর্ণ, এবং তিনি কেন আসতে পারছেন না সেটাও গুরুত্বপূর্ণ। আবার তার দলের অভ্যন্তরীণ ভিতরে কেউ কি চাচ্ছেন না আসবেন কি না, এরকম অনেক আলাপ, অনেক কথাও শোনা যাচ্ছে। অমুকপন্থী তমুকপন্থী এরকম কিছু ফর্মুলার কথা আমরা শুনতে পাচ্ছি। তো সার্বিকভাবে বিএনপির এই জায়গাটা আসলে ক্লিয়ার করতে হবে, কারণ সবথেকে বড় রাজনৈতিক দল হিসেবে বর্তমানে যারা নিজেদেরকে দাবি করছেন এবং দায়িত্বশীলতার জায়গা থেকে এই জায়গাগুলো ক্লিয়ার করাটা উচিত। তা না হলে আসলে এখন তফসিল ঘোষণা করলে আমার মনে হচ্ছে না যে পুরোপুরিভাবে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনী ট্রেনে আসলে ওইভাবে উঠতে পারবে। আপনার কাছে আসবো এই তফসিলের আলোচনায়। তার আগে আপনি একটি কথা বলেছেন, অমুকপন্থী তমুকপন্থী, তারা কারা, কোন পন্থী? না, সেটা তো আসলে আমিও ক্লিয়ার জানি না। মানে শোনা যাচ্ছে যে কোনো একটা মানে দলের ভিতরে হয়তো কেউ কেউ কোনো গ্রুপ হয়তো চাচ্ছেন না উনি আসুক, আবার কোনো কোনো গ্রুপ চাচ্ছেন হয়তো বা আসুক। তো এরকম আমরা শুনতে পারছি, যেহেতু এটা আসলে ক্লিয়ার কোনো মানে বার্তা আমাদের কাছে নেই, তো আসলে পরিষ্কার কোনো বার্তা নেই। সামনের দিনে হয়তো এই নিয়ে আরো আলোচনা গড়াতে পারে রাজনীতিতে। জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে জানতে চাই, এই যে 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে কিংবা দেশ পরিচালনার সুযোগ থেকে বাইরে, এখন যখন বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্টেক হচ্ছে বিএনপি এবং সামনে নির্বাচন, এমন একটা অবস্থায় খালেদা জিয়া অসুস্থ, তাকে দেশের বাইরে নাও হতে পারে। আমাদের কাছে তথ্য অনুযায়ী আগামীকালকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে
পৌঁছবে এবং পরদিন তাকে নেওয়া হবে। এবং বিএনপির আরেক নেতৃত্ব তারেক রহমান, তিনি তো দেশের বাইরেই রয়েছেন। এই দুই শীর্ষ নেতৃত্বের শূন্যতায় বিএনপি কী ধরনের সংকটে পড়তে পারে এবং বিএনপির এই সংকট কি জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে কী ধরনের সংকট তৈরি করতে পারে, কি মনে করেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সাইফ মুস্তাফিজকেও ধন্যবাদ। দেখেন, এখানে দুইটা ইস্যু। একটা হলো সন্তান হিসাবে ওনার মার পাশে ওনার থাকা। তো উনি কি ডাক্তার? উনি এসে কী করবে? উনি তো ডাক্তার না। সন্তান হিসেবে ওনার কাজ কি? চিকিৎসা নিশ্চিত করা, সেখানে সহযোগিতা করা, ডাক্তার মানে ওনার চিকিৎসার সুব্যবস্থা করা। তো সেই চিকিৎসার সুব্যবস্থার জন্য যে সমন্বয়ের কাজটা, যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারছি, সেইটা উনি যদি এই অবস্থায় ধরেন বাংলাদেশে আসতো, যখন বাজারে আলাপটা তোলা হইলো যে মা এরকম সংকটাপন্ন, ছেলে কি করে, এই অবস্থায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতো বেগম জিয়ার চিকিৎসা। কারণ লক্ষ লক্ষ নেতাকর্মী ঝাঁপায় পড়তো। হ্যাঁ, চিকিৎসা এমনিতে দেখছেন তো, এবার কেয়ারের সামনে আপনার পরে পুলিশ টুলিশ মোতায়েন করে জায়গা পরিষ্কার করতে হয়েছে। হ্যাঁ, মানুষের ঢল নামতেছিল। তো ফলে চিকিৎসা এবং ওনার চিকিৎসা গতবারও মানে ধরেন এই বছরের প্রথম দিকে লন্ডনে যে হাসপাতালে করার কথা, সেখানে যে সমন্বয়ের কাজটা সেটা উনিই করেন, লন্ডন থেকে তারেক রহমানই করেন। তো ফলে চিকিৎসার প্রয়োজনে ওনার এখানে আসার দরকার নেই যদি চিকিৎসার ব্যাপারটা হয়। হ্যাঁ, আবার যদি অবস্থা একদম ক্রিটিক্যাল, অবশ্যই ওনার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু এমন ক্রিটিক্যাল যে ধরেন খুবই আপসেটিং যে কোনো কিছু হইতে পারে, তখন ডেফিনেটলি উনি সন্তান হিসেবে চাইবেন যে কোনো মূল্যে রাজনীতি, হিসাব কিতাব, সিকিউরিটি সব তুচ্ছ করে বাংলাদেশে চলে আসতে। তো সেটা গেল সন্তান হিসাবে একটা। আরেকটা হলো রাজনৈতিক দলের নেতা হিসাবে। এখন সন্তান হিসাবে ওনার আসা উচিত কি উচিত না, এটা বাইরের দিক থেকে বলাটা রাজনৈতিকভাবে অশোভন। এটা আমরা যে দলই বলো, এবং এনসিপির দিক থেকে এটা বলা হয়েছে। এনসিপির লোকজনকে যখন জিজ্ঞেস করা হয়েছে অনেককে, তারা বলছে তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় না, এই বিষয়টাকে অন্তত। কিন্তু কিছু কিছু দল সোশ্যাল মিডিয়াতে তারা এটা নিয়ে রাজনীতি করছে এবং সেটা জনগণ তাদের ব্যাপারে আপনার মেসেজ পাইছে যে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায়। একটা দুই নাম্বার দিক হলো উনি তো একজন রাজনৈতিক নেতাও। ফলে ওনার তো রাজনৈতিকভাবে দেশে আসার ব্যাপারে বেশিরভাগ লোকের একটা ধরেন কথা বাজার এরকম আছে যে তারা মনে করে 6 তারিখেই তো ওনার দেশে আসার কথা ছিল, 6 তারিখের পরে মানে 5 তারিখের পরেই তো ওনার দেশে থাকার দরকার ছিল। তো উনি যে দেশে ছিল না, এটা আমারও প্রশ্ন ছিল সবার মতো, যে আচ্ছা উনি যে নাই দেশে, হ্যাঁ 1.5 বছর হয়ে যাচ্ছে, তো 1.5 বছর এতদিন তো লাগার কথা না। এতদিন বাইরে থেকে দল চালাইছে, 15টা বছর কমিউনিকেশন গ্যাপ, 1.5 বছর এখন মানে 5 তারিখের পরে কেন, এতদিন কেন? এবং খালেদার অসুস্থতার ব্যাপারটা তো কন্টিনিউ চলতেছে, হ্যাঁ সেই জেলে থাকতে থেকে। তো সেইটার একটা উত্তর আমি খোঁজার চেষ্টা করেছিলাম। সেটা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে ওনার দেশে না ফেরার সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য সবচেয়ে ওয়াইজ যে কটা ডিসিশন আছে তার একটা। কেন? তারেক রহমান যদি দেশে ফিরতেন তাহলে এখানে ক্ষমতার 2টা ভরকেন্দ্র তৈরি হইতো, একটা ডক্টর মোহাম্মদ ইউনূস আর একটা হলো নেক্সট কামিং প্রাইম মিনিস্টার। এই যে সাইফ মুস্তাফিজ বললো যে কামিং প্রাইম মিনিস্টার ধৈরাই নিত মানুষ। হ্যাঁ, কারণ কি আমাদের এখানে প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, এরা প্রফেশনাল না। এরা সবসময় কোনো না কোনো দলের শেল্টারে গিয়ে কাজ করতে পছন্দ করে। যেমন ধরেন এখন প্রশাসনে জামাতের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে বলে যে কথাটা উঠে, কেন উঠে? সবাই জামাত হয়ে গেছে? নো, বিএনপি ইলেকশন চাচ্ছে আর জামাত ইলেকশনের ব্যাপারে নিমরাজি। দেরি হইলে যত দেরি হবে তত ভালো, হইলেও ভালো, অসুবিধা নেই, সব দিকে আসছে সে। তো সেক্ষেত্রে তারা যে পোস্ট পদগুলো এখন হোল্ড করতেছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণহীন, সেটার জন্য সুবিধাজনক কে? তাদের এলাই কে? জামাত। দ্যাটস ওয়াই তারা জামাতের দিকে ঝোঁকা। ফলে যেখানে প্রফেশনালিজমের ঘাটতি, সেখানে তারেক রহমান দেশে থাকলে পুরা ক্ষমতার ভরকেন্দ্র তারেক রহমানের দিকে চলে যেত। কারণ এই যে এস্টাবলিশমেন্ট, তারা তো বুঝতো যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা চিরদিন থাকবে না, আজও কাল হোক ক্ষমতা দিয়ে যাইতে হবে, এবং বড় পার্টির নেতা তার দিকে লাইন দিত। তখন তার যে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো জামাত, এনসিপি এবং অন্যান্য দল স্বাভাবিকভাবে বলার সুযোগ বিএনপি ক্ষমতায়, তো বিএনপি আছে, ফলে সরকারের এক ধরনের নিরপেক্ষ ফাংশনের সুবিধার্থে ওনার বিদেশে থাকার সিদ্ধান্তটা ফাইন। এটা বিএনপির দিক থেকে আমি বলি করি এক্সিলেন্ট সিদ্ধান্ত। অন্য দিক থেকে তফসিল ঘোষণার পরে আমরা জানি তখন সরকার এক অর্থে তফসিলের প্রসঙ্গে আমি আসবো আপনার এই ফলে তার আসার ব্যাপারে এখন যেহেতু লেট হয়েছে, এই কারণে এই জন্য তারা নির্বাচনে তারা দিচ্ছিল যাতে তফসিল ঘোষণা হইলে যে দ্রুত উনি আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এবং যেই পোস্টকে কেন্দ্র করে আপনার এই আলোচনাটা হলো যে একক সিদ্ধান্ত আধীন বা নিয়ন্ত্রণাধীন নয়, এই ব্যাপারটা হলো যে একটা পার্টির
লিডার, যে কোনো পার্টির লিডার, জামাতের হোক বা এনসিপির হোক বা বিএনপির হোক, একজন ব্যক্তি সর্বস্ব না, কিন্তু তাকে দলের কোরামের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এইটাকে অন্যভাবে যে উনি তাহলে পরাধীন, উনি প্রত্যেকটা রাজনৈতিক নেতাই পরাধীন, তার দলের বাইরে যাওয়ার তার সুযোগ নেই। ধরেন দলের সমস্ত নীতি নির্ধারণের বডি বা ফোরাম একদিকে, আমি নেতা প্রধান, আমি একদিকে, দল 2 দিন পরে ভেঙে যাবে, তাকে মান্য করতে হয়। আমি আসবো আপনার কাছে এই আলোচনায়। তার আগে উনি সাইফ মুস্তাফিজ একটা কথা বলেছেন যে তারেক রহমান যদি এই সময় আসতেন তাহলে ক্ষমতার ভর কেন্দ্র তিনি হয়ে উঠতেন। বর্তমান যে অন্তর্বর্তী সরকার বলা হয়, তারা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরাসরি নির্বাচনে আসেনি বটে, কিন্তু জনসমর্থন নিয়ে এসেছে, গণসমর্থন নিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই সরকার এসেছে। তাহলে একটা দলের একজন শীর্ষ ব্যক্তি আসলেই তিনি ভরকেন্দ্র হয়ে উঠবেন, আর তখন ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা কিংবা প্রভাব সেটি কমে আসবে। আপনি আসলে এই যুক্তিকে কতটা সমর্থন করেন? এবং সেই জন্যই তিনি বাইরে থাকাটাই ভালো হচ্ছে এমন ধারণা? রনি ভাইয়ের সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। আমার কাছে আসলে মনে হয় না এটা আসলে ক্ষমতার ভর কিন্তু আসলে উনি হয়ে যেতেন, কারণ এখানে অন্যান্য রাজনৈতিক দলের যারা চেয়ারপারসন যারা আছেন তারা তো বাংলাদেশে আছেন। ইভেন উনি তো বিএনপির চেয়ারপারসনও না, সব মানে বেগম খালেদা জিয়া তো বর্তমানে চেয়ারপারসন। তো ওই ভরকেন্দ্রিক জায়গাটা তো আসলে ওনার কেন্দ্রিকই তাহলে হয়ে যাওয়ার জায়গা তৈরি হতো। তো আমি যেটা মনে করি যে উনি দেশে থাকলে অনেক কিছুই আসলে সংস্কার বলি বা বিচার বলি, এরকম কিছু কিছু ডিসিশন যেটা আসলে ওভার দ্য স্কাইপ বা ওভার দ্য ফোন, মানে অনেক যান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে বিএনপি নিতে হয়, বা দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিসিশন আসলে যেভাবে আসা উচিত ছিল সেটা হয়তো বা উনি দেশে থাকলে সেটা আরও সুন্দরভাবে আসতে পারতো, এবং বা তিনি আসলে যে ক্ষমতার ভরকেন্দ্র তার দিকে চলে যেত সেটা আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশের সকল মানুষ এরকম এজেন্ডা নিয়ে যদি থাকতো তাহলে 5 তারিখে আসলে বিএনপিকেই মানুষ ক্ষমতায় নিয়ে আসার যতটুকু চেষ্টা বলা যায় সবটুকুই করত। এখানে বাংলাদেশের মানুষ যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে একটা পরিবর্তন, এবং পরিবর্তনের সেই ভরকেন্দ্রের মানে সর্বাধিক ক্ষমতার জায়গাটা আসলে মানুষ সেই ম্যান্ডেটটা দিয়েছিল প্রফেসর ডক্টর ইউনূস এবং তার যারা উপদেষ্টা যারা আছেন তাদেরকে। তো ক্ষমতার ভরকেন্দ্র যদি একদিকে যদি হয়ে থাকে, সেটা নাহিদ ইসলাম, তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমান যেই আছেন না কেন, তাদের থেকে আমার মনে হয় যে এটা আসলে ডক্টর ইউনূস কেন্দ্রিকই হতো। এবং সেই জায়গাটা যদি তারেক রহমান সাহেব দেশে থাকতেন, আমার মনে হয় যে সংস্কার বলি বা বিচারের যেই কাঠামোগত জায়গাগুলো রোডম্যাপটা আমরা চাচ্ছিলাম সেটা হয়তো আরো দ্রুত বাস্তবায়নের একটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আপনি ক্ষমতার ভরকেন্দ্রের তত্ত্বে আপনি সমর্থন করছেন না, আবার আপনাদের দল থেকে 2 দিন আগে নির্বাচন কমিশনে গিয়ে একটা বৈঠকের পরে সেখানে বলা হয়েছে যে খালেদা জিয়ার এই অসুস্থতার যে পরিস্থিতি, এরকম একটা অবস্থার মধ্যে নির্বাচনের যে তফসিল সেটি পিছিয়ে দেওয়ার ব্যাপারে মতামত বা তারা একটা পরামর্শ দিয়েছে। তাহলে একটা দলের একজন ব্যক্তি অসুস্থ, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, সেটিকে কেন্দ্র করে তফসিল পেছানোর কথা তাহলে আপনি কেন বলছেন? আপনারা কি তাহলে পরোক্ষভাবে বিএনপির এই এক ধরনের প্রভাব বলয়কেই স্বীকার করছেন? না না, আমি কিন্তু প্রথমেই বললাম যে বেগম খালেদা জিয়া এখন মানে দল মতের ঊর্ধ্বে অবস্থান করছেন, তাকে প্রত্যেকটা দল আসলে আলাদা করে সম্মান করছে। বাংলাদেশের রাজনীতিতে এখন অভিভাবকবিহীন একটা অবস্থা বিরাজ করছে, এবং সেক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে কিন্তু সবগুলো দলই সেই স্থান দিয়েছে। এখানে আসলে সমীকরণটা রাজনৈতিক না, বরঞ্চ তারকে সম্মান করে আসলে নির্বাচন কমিশনে যে কথাগুলো আমাদের আহ্বায়ক সাহেব এবং আমাদের যে ইলেকশন কোঅর্ডিনেশন টিম আছে যারা কথা বলেছেন, সেই প্রেক্ষিতে আসলে এসছে। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে মানে ওনার এরকম সিচুয়েশনে বিএনপিও তো আসলে সার্বিকভাবে ইলেকশনের যে ক্যাম্পেইন করা বা সেটা আসলে করতে পারবে কিনা সেটাও তো একটা ব্যাপার আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ারের সামনেই সবাই ভিড় করছে। যদিও সালাউদ্দিন সাহেব বা মির্জা আব্বাস সাহেবের শোডাউন আমরা দেখতে পেয়েছি। তো আমরা মনে করি যে বিএনপির যারা ওনারশিপ নিয়ে রাজনীতিটা করে তাদের জায়গা থেকে আসলে তারা ওইভাবে মুভ করতে পারছে না। ইন্টারেস্টিংলি সাইফ মুস্তাফিজ যে কথা বলছেন বা তার দল যে এই খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটের তফসিল পেছানোর জন্য তারা মনে করছেন এটা ভালো হবে, যাদের জন্য মনে করছেন বিএনপি কিন্তু এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই ধরনের কোনো মতামত আসে না যে তফসিলটা পেছানো হোক। তাহলে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি একটু আগে বললেন যে তাড়াতাড়ি তফসিল হলে তারেক রহমান তাড়াতাড়ি ফিরতে পারতেন। যে আমি প্রথমে আরেকটু রেসপন্স করি। ক্ষমতার ভরকেন্দ্র ডেফিনেটলি তারেক রহমানের দিকে যাইতো
যাইতো যে এটার ধরেন প্রমাণের আগে বহুবার আছে। যেমন 5 তারিখের গণঅভ্যুত্থানের পরেই কিন্তু তারেক রহমানের কাছে আহ্বান জানানো হয়েছিল আপনি লিড দিয়ে জাতীয় সরকার করেন, ক্ষমতার ভর কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল বিএনপির কাছে 5 তারিখের অভ্যুত্থানের পরপরই। তো ফলে তখন উনি বলে যে না, এটা আমরা তো মানে লিবারাল ডেমোক্রেটিক একটা পার্টি হিসাবে এইভাবে ক্ষমতা নিতে পারি না। তখন তারা ডেমোক্রেটিক প্রসেসকে আপনার আপহোল্ড করার জন্য তারা বললো যে তাহলে সম্মিলিতভাবে একটা সরকার হোক, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে। তো ফলে আপনার গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের শক্তি এবং সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু ভরকেন্দ্র বিএনপির দিকে দিয়েই দিচ্ছিল। তারেক রহমানকে আপনারা জানেন যে আপনাদের এখানেই সেই আলোচনা হয়েছে স্কাইপেতে, তো ভিডিও কনফারেন্স কলে। তো সেক্ষেত্রে আরেকটা হলো যে এইটা ক্ষমতার ভরকেন্দ্র তারেক রহমানের দিকে চলে যাবে, এটা তার ক্রেডিট না। এটা হলো আমাদের এখানকার যে আমলাতান্ত্রিক যে স্বভাব, যে প্রফেশনাল না হয়ে দলদারি করা। ক্ষমতার ভরকেন্দ্র চলে যেত মানে হলো যে তারা এসে প্রকাশ্যে সবাই বিএনপিতে জয়েন করে ফেলতো, তা না। হ্যাঁ, এটা আপনার সরকার, আপনার একটা গভর্নমেন্ট যে ফাংশন করে, যেন আওয়ামী লীগের আমলে কী হয়েছিল, সব নিরপেক্ষ আওয়ামী লীগের হয়ে গেছিল। এখন আপনার এনসিপির দিক থেকে কি অভিযোগ করা হয় যে প্রশাসন আপনার বড় দলগুলো ভাগ করে নিয়ে নিচ্ছে। তারেক রহমান কি সেই জন্য এই ক্ষমতার ভর কেন্দ্র যাতে না হন সেই জন্য কি তিনি আসছেন না? তিনি তার স্ট্যাটাসে কিন্তু অন্য কথা বলেছেন, চিকিৎসা সংক্রান্ত বলেছেন। আমি বলতেছি স্ট্যাটাসটা কি উনি রাজনৈতিকভাবে দিয়েছেন না কিসের জন্য দিয়েছেন? তার মায়ের অসুস্থতার জন্য। ফলে দুইটা জিনিসকে ওভারল্যাপ করতেছি আমরা এখানে পলিটিক্যালি। প্রত্যেকটা সময় আমি দেখলাম যে এখানে উনি চিকিৎসার এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, তো এটা ডাক্তারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমন ধরেন ওনার তো আমরা সবাই মিডিয়াতে কি শুনছি যে আজকে ভোরে রওনা হওয়ার কথা, তাই না? তো সেটা মেডিকেল বোর্ড এবং আপনার এয়ার অ্যাম্বুলেন্সের আপনার টেকনিক্যাল জটিলতার কারণে এটা পিছাইতে হচ্ছে। তার মানে কি? তার মানে কোনো কিছু তো আপনি একক সিদ্ধান্ত আধীন না, কনসিকুয়েন্স জড়িত তো এগুলো। আপনি চাইলেই হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারেন না। তো বলে এটার সাথে একটা গুপ্ত দেখেন রাজনীতিতে কনস্পিরেসি থাকে, কিন্তু কনস্পিরেসি এটা পার্ট অফ পলিটিক্স। কিন্তু কনস্পিরেসি আছে বলে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, একজন পলিটিক্যাল লিডার তো রিস্ক থাকেই। ওনাকে ইন্ডিয়া পছন্দ করে না, জিয়া পরিবারকে ইন্ডিয়া পছন্দ করে না। খালেদা জিয়ার একমাত্র অপরাধ কি? উনি বলছে যে আমার পজিশন যদি বাংলাদেশের স্বার্থের কারণে ভারত বিরোধী হইতে হয় তাহলে আমার কিছু করার নেই। এটা মতিউর রহমান প্রথম আলো সম্পাদক ওনার ইন্টারভিউর মধ্যে বলা আছে, বহুবার বলছে। হ্যাঁ, তারেক রহমান বিবিসির ইন্টারভিউতে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি বলেছে দেখেন ভারত যদি তার মনোভাব পরিবর্তন না করে আমাকে আমার দেশের জনগণের সাথে থাকতে হবে। যে প্রশ্নটা করেছেন, ফলে এখানে সিকিউরিটির যে রিস্ক এটা আছে, এটা অলওয়েজ এটা মাইনে নিয়ে রাজনীতি করে মানুষ যারা করে, শুধু তারেক রহমান না, অন্য যারা করে একইভাবে করে। আর ক্ষমতার ভরকেন্দ্রের কথাটা যেটা হলো যে দেখেন এখানে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে গভর্নমেন্ট আমাদের জাতিকে উঠানো হবে এবং তার জন্য দরকার কি একটা নির্বাচন। নির্বাচনটার জন্য কি ভোটাধিকার নিশ্চিত করা। নির্বাচনে তো জামাতকে ক্ষমতায় আনা এজেন্ডা হইতে পারে না, নির্বাচনে তো বিএনপিকে ক্ষমতায় আনা এজেন্ডা হইতে পারে না। নির্বাচনের এজেন্ডা কি? জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তো ভোটাধিকার নিশ্চিত করার জন্য সরকারকে স্মুথলি ফাংশন করার ক্ষেত্রে বিএনপি কোথায় অসহযোগিতা করছে এই পর্যন্ত দেখান? কোথায় অসহযোগিতা করছে? কোন জায়গায় অসহযোগিতা করছে? বিএনপির দাবি দেওয়া জানাইছে, প্রতিবাদ করছে, কিন্তু কোথায় অসহযোগিতা করছে আপনি দেখাতে পারবেন? অসহযোগিতা করে নাই। তার সবচেয়ে বড় নিদর্শন যেটা সেটা হলো তারেক রহমান দেশে আইসা প্যারালাল কাঠামো গড়ে তুলে নাই, সংগঠনকে গভর্নমেন্টের এগেনিস্টে দাঁড়া করায় দেয় নাই। গভর্নমেন্ট অনেক বিএনপি সিদ্ধান্তের বাইরে গেছে, যাবে স্বাভাবিক, যেতে পারে, জামাতের সিদ্ধান্তের বাইরে যেতে পারে, এনসিপি সিদ্ধান্তের বাইরে যেতে পারে। গভর্নমেন্ট যায়, সেটা এনসিপিও প্রতিবাদ করে, বিএনপি। কিন্তু বিএনপি সংগঠন হিসাবে 17 বছর ধরে রাজনীতি করা এবং তার বিপুল আপনার সাংগঠনিক কাঠামোর কারণে এখানে ডেফিনেটলি ক্ষমতার ভরকেন্দ্র এটা বইলা কইয়া হয়ে উঠতো না। এবং সেক্ষেত্রে ক্ষমতার ভরকেন্দ্রের ক্ষেত্রে বাকি দলগুলো যেটা হয়তো আমি আপনাকে বলি, বাকি দলগুলো কম্প্রোমাইজে চলে আসতো। আপনি জানেন বড় দলগুলোর আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে বা তাদের ছায়াতলে থাকতে পছন্দ করে। তবে এটা একটু বড় প্রশ্নের জায়গা তৈরি করে, তাহলে এই ক্ষমতার ভরকেন্দ্র যাতে না হয়ে ওঠেন সেটার জন্য তিনি আসলে কতদিন পর্যন্ত আসবেন না সেটার জন্য আমি বলি 1 সেকেন্ড সময় দেন। সেটার জন্য আপনি তফসিল ঘোষণা করেন। হ্যাঁ, তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে উনি বলছেন তফসিল ঘোষণা করলে সব সমস্যা কেটে যাবে। না, সমাধান করে যাবে। কেন উনি 3 দিনের মধ্যে বাংলাদেশে আসবে? আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেন। তখন আপনার এই যে সরকারের যে কাঠামো সেটার থেকে নির্বাচন কমিশন, আমরা এই আলোচনায় আসবো। অনেকগুলো প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। রেজাউল করিম রনি যেটি বলছিলেন যে যদি
তফসিল ঘোষণা করা হয়, উনি নিশ্চয়তা দিয়ে বলছেন যে 3 দিনের মধ্যে তারেক রহমান দেশে আসবেন। যদিও এই বক্তব্যে আসলে বাস্তবতা কতটুকু সেটি একজন বিএনপি নেতা থাকলে হয়তো সরাসরি আমরা জানতে পারতাম, পরের কোনো অনুষ্ঠানে হয়তো আমরা চেষ্টা করব সেটি জানার। আপনি কি তা মনে করেন যে তফসিলটাই একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে বিএনপির জন্যে? আমি আসলে বুঝতে পারছি না আসলে কি তাদের বাধা। আর রনি ভাই তো অনেকগুলো কথা বললেন, তবে বিএনপির দল থেকে যুক্তিগুলো শুনতে পারলে বেশ ভালো হতো। তবে রনি ভাইয়ের একটা যুক্তির সাথে আমি একমত পোষণ করছি যে আসলে হয়তো তারেক রহমান সাহেবের মানে ভরকেন্দ্রের যে তত্ত্ব ওইটা আসলে হয়তো সঠিক, কারণ আসলেই তো প্রশাসনে ডিসি বা আমলারা অলরেডি তো বিএনপি বেশ বড় একটা স্টেক নিয়ে নিয়েছে, আবার জামাতেরও একটা বড় স্টেক আছে। তো উনি আসলে হয়তো বা পুরাটাই স্টেক হয়তো নিয়ে নিতেন, কিন্তু যদিও এটা আমাদের গণতন্ত্র বা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই শর্ত বা যে চিন্তা ছিল সেটার সাথে পুরোপুরি একটা দ্বিমুখী একটা সিচুয়েশন তৈরি করে। এবং আমরা আসলে মনে করি যে যদি আসলে এরকমটাই হয়, তারেক রহমান সাহেব দেশে আসলে যদি আবার আগের কায়দায় আসলে প্রশাসন নিজের মতো করে ফেলবে, বা অলরেডি তো বিএনপির চাঁদাবাজি দুর্নীতির একটা বড় প্রভাব আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি অন্য রাজনৈতিক দলও জড়িত। তবে এরকমটা হলে আসলে আমার তো মনে হচ্ছে যে জনগণ কি চাচ্ছে কিনা যে আসলে উনি তাহলে ফিরে আসুক। বিএনপি চাঁদাবাজি দুর্নীতির গল্পের কথা আপনি বলছেন, খুব সম্প্রতি দেখা যাচ্ছে যে এনসিপির যারা সিনিয়র নেতা তারা কিন্তু এমন বক্তব্য বিবৃতি দিচ্ছেন। দুদিন আগেও নাসিরের একটি স্ট্যাটাস আমরা দেখেছি, সেখানে এক ধরনের পরিষ্কারভাবে তিনি বলেছেন এই মুহূর্তে আদর্শগত কিংবা দেশের যে রাজনৈতিক মেরুকরণ সেই অবস্থাতে বিএনপির সঙ্গেই জোট কিংবা এক পথে হাঁটাই এনসিপির জন্য এখন বাস্তব। তাহলে আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন? দেখেন, রনি ভাই যে একটা কথা বললো যে 5 তারিখে তারেক রহমান সাহেবের সাথে যে আলাপচারিতা করা বা কথোপকথন, সেটা কিন্তু আমরা ওই দায়িত্বশীলতার জায়গা থেকে, তখন তো আমাদের কাছে আপনি নিজেও সে সময় তো সাক্ষী ছিলেন, তো আমাদের কাছে তো সেই সুযোগ ছিল যে তরুণরা আসলে একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলবে। কিন্তু তরুণরা কিন্তু আসলে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা মনে করেছে যে আসলে এই ক্ষমতার ভর কেন্দ্রে যারা আসলে 17 বছর ধরে মানে স্ট্রাগল করে যাচ্ছে, দেশের জন্য আসলে অনেক ত্যাগ তিতিক্ষা করে যাচ্ছে, সেই সকল স্টেক হোল্ডারদেরকে একসাথে করে কোনো একটা ফরম্যাটে আসা যায় কিনা। তো আমার মনে হয় যে সেই ক্রেডিট এবং অ্যাপ্রিসিয়েশন নাহিদ ইসলাম থেকে শুরু করে গণঅভ্যুত্থানের যারা এই সিদ্ধান্তগুলোতে জড়িত ছিল তাদের পাওয়া উচিত। এবং সেই জায়গা থেকে কিন্তু তরুণরা বরাবরই প্রথম থেকে কিন্তু চাচ্ছিল যে বিএনপি বা অন্য যেসব রাজনৈতিক দল আছে বাংলাদেশপন্থী চিন্তা করে আসলে আগানোর জন্য। আমরা একরকম ফ্যাসিজমকে রোধ করেছি, কিন্তু আরেক রকম ফ্যাসিজম কিন্তু আবার আমরা দেখছি মাথাচাড়া দিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই মওদুদবাদী যে তত্ত্ব বা যে আইডিওলজির জায়গাগুলো সেগুলো যদি নতুন করে আবার ফিরে আসে, যেটা আসলে আমরা এই প্রসঙ্গে আসবো। আপনি নিঃসন্দেহে জামাত প্রসঙ্গে কথা বলছেন, এটি করব। তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে ছোট করে তারপরে আমি রনি ভাইয়ের কাছে আসবো। সেটি হচ্ছে যে বিএনপি প্রথম দফায় যখন প্রার্থিতা ঘোষণা করলো তখন 237টি আসনে করেছিল, এর মধ্যেই দেখা গেল আবার 36টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। বলা হচ্ছিল বিএনপি এনসিপির জন্য কিছু জায়গা ছেড়ে রাখছে, পরিস্থিতি কোন দিকে যায়। তো এখন আসলে আপনি কি স্পষ্ট করে বলবেন যে বিএনপির সঙ্গে এই নির্বাচনে আপনাদের কোনো জোট কিংবা সমঝোতা হচ্ছে কিনা, নাকি দলের ভেতরে আসলে চাহিদাটা কি? এনসিপি একা হাঁটবে নাকি সার্ভাইভ করার জন্য কারো কাছে আসন ভাগ করবে? দেখেন, তরুণদের এই রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক রকম স্পেকুলেশন তৈরি করা হয়েছে প্রথম থেকেই। আমরা দেখেছি যে তরুণরা যেন অপ্রাসঙ্গিক হয়ে যায়, তারা অনেক লোভী, তারা অনেক ক্ষমতা চায়, এইটা ওইটা, এরকম অনেক ন্যারেটিভ ডে ওয়ান থেকে তরুণদের বিপক্ষে বিভিন্নভাবে উৎপাদন করা হয়েছে। সেটারই একটা পরিক্রমায় আমরা দেখলাম যে হঠাৎ করেই কয়েকটি আসনের জন্য এনসিপি বিএনপির সাথে জোট করছে, আবার কিছু আসন কিছু টাকার জন্য জামাতের সাথে জোট করছে। তো এই প্রসঙ্গগুলো আসলে মানে একদমই ঠিক না, কারণ আপনি যদি প্রথম দফায় বিএনপির যেই নমিনেশন তালিকা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে নাহিদ ইসলাম যে আসনে দাঁড়িয়েছে সেটার কিন্তু আসনের যিনি প্রার্থী সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। সে আবার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা আক্তার হোসেন, আমাদের দলের যারা প্রধান 4 জন নেতা, তাদের ক্ষেত্রে কিন্তু এই আসনগুলো ঘোষণা করা হয়েছিল। 2-1টা করা হয়নি, সেটা আমি যেটা মনে করি যে সেখানে 2 থেকে 4 জন ক্যান্ডিডেট বিএনপির মধ্যে ছিল। তো তাদের যে একটা অন্তর্কন্দল বা সেটা
মিটিগেট করার জন্য হয়তো বা তারা এই সময়টা নিয়েছে। এটা যে মানে এক আলাদা কথা করে বিএনপি আপনাদের জন্য কোনো আসন ছাড়ছে না? বিএনপি কেন আমাদের জন্য আসন ছাড়বে? আমরা যদি আসলে বিএনপির রাজনীতি করতে যেতাম তাহলে তো আমাদের ডে ওয়ান থেকে বিএনপিতে যোগ দিয়ে আসলে তাদের রাজনীতিটাই করা যেত। আমাদের জন্য আলাদা করে কেন রাজনীতি তাহলে কেন বলা হচ্ছে যে বিএনপির সাথে? এটা তো আমি বললাম যে এটা একটা পারসেপশন তৈরি করা, কারণ যখন আমাদেরকে নিয়ে তো মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, সো সেই জায়গাটা মানুষ ফিল করে যে এই তৃতীয় একটা শক্তির উত্থান হচ্ছে এই তরুণদের দ্বারা, এবং তারা আসলে সক্রিয় স্বতন্ত্র রাজনীতি করবে মানুষের জন্য। তো সেই জায়গাটাই যদি এখনই তারা ক্ষমতার কাছে মানে বিক্রি হয়ে যায়, লোভী একটা জায়গা তৈরি হয়ে যায়, তো সেটা তো আসলে তরুণদের ইমেজটা নষ্ট আসলে আমরা ক্ষমতা লোভী যে রাজনৈতিক কৌশল সেটি আমরা দেখেছি জাতীয় পার্টির ক্ষেত্রে সবসময় ক্ষমতার কাছাকাছি থেকেছে। এনসিপি আসলে ক্ষমতার প্রভাব বলয়ে বাইরে গিয়ে রাজনীতি করার দৃষ্টান্ত কি গত 1-1.5 বছরে তৈরি করতে পেরেছে কিনা? শুরুতে আমরা এনসিপির অনুষ্ঠানগুলোতে দেখতাম যে তাদের জামাত শিবিরের লোকেরা ম্যান পাওয়ার সাপ্লাই দেয় বলে একটা কথা চালু ছিল, তারপরে নাকি এখন দিচ্ছে না, তাই কম হচ্ছে না। এখন যখন আবার বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে নাকি জামাতের জয় জয়কার, তখন কি তাহলে এই বিএনপির মতো বড় দলের সঙ্গে থাকার চেষ্টা করছে এনসিপি? আপনি কি মনে করেন এনসিপি আসলে কতটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স করতে পারছে? এনসিপি স্ট্রাগল করতেছে ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্সটা করার জন্য, এবং এটা স্বাভাবিক স্ট্রাগলটা করা। কিন্তু এনসিপির সমস্যাটা না, সমস্যাটা হলো কি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতিকে শক্তিশালী করা, সেটা যেই দলই হোক, এইটা যাতে না হইতে পারে তার জন্য নানা রকম প্রচেষ্টা আছে। এখানে আপনি যদি আমরা যে বিরোধিতাটা করি, এখানে কোনো মতাদর্শিক শক্তিকে আমরা শক্তিশালী হইতে দিতে চাই না। কেননা আপনি যদি গণতন্ত্রকেও মতাদর্শ হিসাবে চর্চা করেন, আপনি ক্ষমতা পাওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট হয়ে উঠবেন। আমরা একটা ভ্যালু বেজ রাজনীতির কথা বলি, মূল্যবোধ ভিত্তিক ইনক্লুসিভ মধ্যপন্থার রাজনীতির কথা বলি। এই জন্য আপনি দেখবেন যে এখন যে একটা সাফোকেটিং কন্ডিশন, যেটা খানিকটা সাইফ ইঙ্গিত দিল, এই কন্ডিশনটা কেন? কারণ আমি শুরুর দিন থেকে বলতেছি যে একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। কেন আমি এটা বলতেছিলাম? কারণ আপনি তো শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সমাজের ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটান নাই। সেই কাঠামোকে ব্যবহার করে একটা দল বলতেছে ও সব খারাপ, আমার সব ভালো। হাসিনা যেরকম বলতো যে ও সব খারাপ, ও রাজাকার, ও পাকিস্তানপন্থী, আমি ভালো, বইলা লুটপাট করতো এবং সারাদিন গণতন্ত্রের কথা বলতো, বইলা গণতন্ত্রের সর্বনাশ করতো। ফলে একই কাঠামো ব্যবহার করে অন্য দল, এবং 71-এর চেতনাকে যেরকম ব্যবহার করছে এক দল, সে এখন জুলাই বিক্রি করা শুরু করে দিচ্ছে। কে বিক্রি করতেছে জুলাই? হ্যাঁ, আমি বলতেছি যে রাজনৈতিক দলগুলো, এই যে কারা অশিক্ষিত মেধাবীরা যারা, হ্যাঁ, তো আপনার এই যে অশিক্ষিত মেধাবী কারা আসলে? যারা নিজেদের মেধাবী মনে করে তাদেরকে শিক্ষিত বলবেন কিভাবে? কারা মেধাবী মনে করছে আসলে? কারা মনে করছে? সবাই তো যে নিজেরা জ্ঞানী মনে করে, তার চেয়ে মূর্খ তো আর নাই। তারা কারা? জামাত না এনসিপি না বিএনপি? না, আমি তো বলতেছি এখানে জামাত এনসিপি বিএনপির বাইরে আমাদের ফোকাসটা হইল পলিটিক্সে। আচ্ছা, জামাতের ব্যাপারে আমার এলিট প্যানিক তৈরি করার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো এখানে মধ্যপন্থার একটা রাজনীতিকে বিকশিত করতে হবে। সেটা যদি বিকশিত হইতে না পারে, সেই জন্য আপনার বিএনপি গঠন হওয়ার পর থেকে বিএনপিকে সাফার করতে হয়েছে। বিএনপির বিকাশ হয় নাই, সারা জীবন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করতে গিয়ে তার রিয়েকশনারি ফোর্স আকারে তার রাজনীতি করতে হয়েছে। কে চায় না মধ্যপন্থার রাজনীতি বিকশিত হোক? কে চাচ্ছে না? এখানে যারা মধ্যপন্থার রাজনীতির বিরুদ্ধে, এখানে এক্সট্রিম বামপন্থী এবং ডানপন্থী দুইটাই। তথাকথিত বামপন্থার কারণে সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশের। আওয়ামী লীগকে তারা ফ্যাসিলিটেট করে ফ্যাসিবাদের জায়গায় নিয়ে গেছে। আর এখন আল্ট্রা রাইট উইং যেটা দাঁড়াইছে, বাংলাদেশে তো এরকম রাইট উইং নাই। তো রাইট উইং বলতে যেটা আপনার ক্লাসিক্যাল ফ্রেঞ্চ রেভলিউশনে যেটা বোঝায় যে বুর্জোয়া, অলিগার্ক, হ্যাঁ, খুবই পশ, ওই রকম রাইট উইং তো নাই। এখানে যেগুলো আছে সেগুলো আল্ট্রা। তারা ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টাল রাজনীতি বিক্রি করতেছে, ঠিক হাসিনা যেরকম 71-এর রাজনীতি চেতনা বিক্রি করতো। তো করার মধ্য দিয়ে এখানে একটা মধ্যপন্থার রাজনীতি, সেটা বিএনপি করুক, এনসিপি করুক বা অন্য দল যেই করুক, সেটা যাতে কোনোভাবে বিকশিত না হয়, সেখানে জনগণকে ইমোশনালি ফুল বানায়া নিজেদের লোক দ্বারা ক্ষমতাকে দখল করা। আমরা গণঅভ্যুত্থান কেন করেছি? গণঅভ্যুত্থানের লক্ষ্যটা কি? গণঅভ্যুত্থানের লক্ষ্যটা হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হবে, কোনো পার্টি মোনার্কি কায়েম হবে না, রাষ্ট্রের মালিকরা। এই জন্য আমরা বলেছি দল যার যার, রাষ্ট্র সবার। সেরকম একটা জায়গা থেকে রাজনীতি বিকশিত করতে হবে। সেই রাজনীতি বিকাশের ক্ষেত্রে এনসিপি এবং বিএনপি একই রকম ক্রাইসিস মোকাবেলা করতেছে। এনসিপি এখন যে কোনো পার্টি, এটা শেষ করি নাহলে ভুল বুঝবে লোকজন। কেন এনসিপিতে দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এক কথা বলতেছে, অমুক আরেক কথা বলতেছে, তমুক আরেক কথা বলতেছে। ভাই, এটাই তো বলবে, এটা একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করে। এতকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন মতাদর্শিক ফ্যাসিবাদী কোনো সংগঠন না। বিএনপিও দেখবেন যে এক একজন এক কথা বলতেছে। হ্যাঁ, আমি বলছি কিছু ক্যারেক্টারিস্টিক মিল পাবেন, কিন্তু মিলের মধ্য দিয়ে বিএনপি এই লম্বা সময় ধরে রাজনীতি করার মধ্যে দিয়ে অনেক কিছু যেরকম অর্জন আছে, যে অর্জনের একটা ফলাফল আপনি দেখেন আজকে বেগম খালেদা জিয়ার জন্য আজকে যে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যের প্রতীক আকারে উনি পরিণত হয়েছেন, এটা এনসিপি জামাত নির্বিশেষে সমস্ত দলের, এটা বিএনপির রাজনীতির অর্জন। আবার অ্যাট দ্য সেম টাইম
এই যে যেটা বললো 5 তারিখের পরে চাঁদাবাজি এই লেভেলে তো করা দরকার ছিল না, এটা তো নিয়ন্ত্রণ করা দরকার ছিল। আপনি 8,000 8,500 কর্মী আপনি বহিষ্কার করে তারপর এটা আপনার হ্যাঁ সরকারের এখানে কোঅপারেশনের দরকার ছিল, তাদেরকে আপনি আইনের আওতায় আনতেন, আনার পরে এটা অন্যরা শিক্ষা পাবে। তা না করে এই যে কাঠামো তৈরি করা যে বিএনপি চাঁদাবাজ, জামাত যুদ্ধ অপরাধী, এনসিপি হইলো খালি দখল করে এই করে, হ্যাঁ দুর্নীতিবাজ, ভালোকে এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে ক্ষমতার হামিদ কারজাই মডেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই হইলো -2 -4 -8 মাইনাস ইস্যুতে আমরা এগুলো আসে। তো ফলে আমি বলতেছি যে পুরা পলিটিক্যাল কাঠামো, সেই কাঠামোকে 5 তারিখের পরে রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এনসিপির কাঁধে এসে পড়ছে, কিন্তু এনসিপির কাঁধটা এখনো কমজোর। এনসিপির আসলে কাঁধে সেই দায়িত্বটা শক্তিশালী আসলে হয় না। কতটুকু? কেন? জি, কারণ হলো এই যে এনসিপি কে বলা হচ্ছে বিএনপির জোটে যাও, জামাতের জোটে যাও, কেন তার জোটে যাইতে হবে? এখানে রাজনীতি, জাতীয় রাজনীতি বিকাশের স্বার্থে কেন যেতে চাই এনসিপি এই জোটে? এনসিপি যেতে কে বলছে? এনসিপি মানে কোন নেতা আলাপ- বলছে একটা প্রমাণ দেখান আমাকে। কিন্তু বা বিএনপি বলছে আলাপ- আমাদের সাথে জোটে আসা, আলাপ আমরা ডাকি। আলোচনা থেকে একটা নানা অফিসিয়াল বিশ্লেষণ বৈঠক হয়েছে আসছে। ভাই, আমি বলি একটা অফিসিয়াল বৈঠক বিএনপির দিক থেকে এনসিপির সাথে হয়েছে, এনসিপির দিক থেকে বিএনপির সাথে হয়েছে, আমারা দেখান। অফিসিয়াল হয় নাই। আনঅফিসিয়াল তো প্রত্যেকদিন দেখা হয়, প্রত্যেকদিন কথা হয়। ওকে, আমরা আসবো। এবং অনেক, আমি একটা টার্ম জি, চালু জি, জি, করতেছি, জি। মানে কয়েকদিন ধরে বলতেছি, সেটা হলো অনেক মানে এনসিপি পন্থী বিএনপি আছে, মানে করে বিএনপি মন্ডা বইয়া থাকে এনসিপিতে, তো তারা তো চাইবেই যে একটা সম্পর্ক, আবার জি। এটা জামাতেও থাকতে পারে। আপনার আলোচনা থেকে যদি দুটো পয়েন্ট আমরা নেই, একটা হচ্ছে যে ইমোশনালি ফুল করা হচ্ছে মানুষকে, আর একটা হলো যে চাঁদাবাজি। তো তাহলে যে কোনো পলিটিক্যাল পার্টি তো চায় জনগণকে ইমোশনালি ফুল করা বা মোটিভেট করা করে তার দিকে নেওয়ার। তাহলে আপনারা যাদের কথা বলছেন এই ইমোশনালি ফুল করা বা মোটিভেশনের এগেনস্টে আপনাদের কাউন্টার অ্যাক্টিভিটি আসলে কি কি তারা তাদের কাজ করছে, আপনারা কি করছেন এনসিপি যে এই তারুণ্যের দল কেন আপনাদের দিকে ভেরানো যাচ্ছে না, নাকি ভিড়ছে সেটির প্রচার নাই, কোনটা? না, আমাদের যে কার্যক্রম আমরা চেষ্টা করছি, ধরেন 9 মাস বয়সে একটি রাজনৈতিক দলকে আপনি এখন এত পুরানো রাজনৈতিক দলগুলোর সাথে কম্পেয়ার করছেন। আমাদের যে নেতৃত্বের জায়গা, সেখানে সেই লিডারশিপ রেগুলার বেসিসে চেষ্টা করছে রাজনীতিতে নতুন কিছু ইনক্লুড করার। আমরা যে স্বচ্ছ রাজনীতির মডেল স্থাপন করার চেষ্টা করছি, আমরা রাজনীতিটা উঠানে নিয়ে যাচ্ছি, আমরা মানুষের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করছি এবং পলিসিগত জায়গায় অনেক নতুন পরিবর্তন আমরা কিন্তু এনেছি। এবং আমরা যে সংস্কারের আলাপটা ডে 1 থেকে আনছি, সেটা কিন্তু আমাদের রাজনৈতিক দলের আপনি গঠনতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এর ছাপ পাবেন। এবং সেই জায়গাটা নতুন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুরনো রাজনৈতিক দল আমাদের অনেক কিছু ফলো করছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ আমরা চাই যে এই নতুন ডেমোক্রেটিক পরিমণ্ডলে আসলে একটা হেলদি কম্পিটিশন হবে। বিএনপির ভালো কিছু আমরা ফলো করব, জামাতের ভালো কিছু আমরা ফলো করব, আবার সেম ওয়েতে আমাদের ভালো কিছু ওনারা ফলো করবে। এবং খারাপ যেই নেতিবাচক বিষয়গুলো আছে আমরা একে অপরের সাথে সমালোচনা করে সেটা সংশোধন করার চেষ্টা করবো। এটা এরকম না যে আমি তাকে অ্যাটাক করার জন্য বা নোংরাভাবে আসলে তাকে মানুষের সামনে দেখানোর জন্য বলছি। আসলে আমরা চাই যে বিএনপি বা জামাত ইসলামী বা অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা যেন ভুলগুলো সংশোধন করে, যেটা আসলে তরুণরা কিন্তু চেষ্টা করছে। আমাদের নামে আসলে যেরকম অভিযোগগুলো আসছে আমরা চেষ্টা করি সেগুলো আমলে নিয়ে সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলো সংশোধন করার। তো এইটাই তো আসলে নতুন পরিবর্তন, যে যেখানে আমরা দায় নিচ্ছি। আসলে আমরা কিন্তু বলি না যে তরুণরা সব জায়গায় সবসময় সঠিক, আমরা অনেক ভুল করছি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করে সংশোধন করে সবাইকে নিয়ে রাজনীতিটা করার চেষ্টা করছি। জি, মাইনাস ফর্মুলার যে আবার আলোচনা, এইটা 11 সরকারের সময় খুব আলাপ হতো যে -2, এখন নাকি গত কয়েকদিন ধরে একটা মুখরোচক আলোচনা চলছে যে -4, যদিও এটার প্রতি উত্তরে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আসছে। এখন ধরেন -4 বললে প্রথম -2 শেখ হাসিনার পুত্র, তারা তো অলরেডি মাইনাস বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশ থেকে অলমোস্ট তারা ডিটাচ হয়ে আরেকটা জায়গায় আছে। তো তাকে -2 বিএনপির নেত্রী এবং তার সন্তান। আসলে এই মাইনাসের আলোচনাটা কেন আসছে? তাহলে কি এই মাইনাসের সঙ্গে +2 করানোর চেষ্টা চলছে, নাকি এই মাইনাস ফর্মুলাটার আলোপটা আসলে কেন মনে হয় আপনার কাছে? এর থেকে আদৌ কেউ কি সুবিধা নেওয়ার চেষ্টা করছে? কারণ মাইনাসের আলোচনাটা তো এখন বিএনপি কেন্দ্রিক। কে করছে মাইনাস? দেখেন, যারা এই যে খুনি হাসিনা, তারপরে খুনি হাসিনার মানে অযোগ্য পুত্র জয়, এদেরকে কম্পেয়ার করে আসলে মাইনাস ফর্মুলাতে তারেক রহমান সাহেব বা খালেদা জিয়াকে আসলে আনাটাই আসলে সমীচীন না। মানে এই যে মাইনাস তত্ত্ব যারা করছে তাদের কিন্তু আসলে কোনো একটা দুরভিসন্ধি আছে।
এখানে 5 তারিখের পরে শেখ হাসিনা জয় এরা একদমই অপ্রাসঙ্গিক, এরা বাংলাদেশের রাজনীতিতে কাউন্ট করাই যায় না। সেক্ষেত্রে মানে যদি এমনি আলাপ করার জন্য আলাপ করতে চান, আপনি দুয়ের সাথে আড়াই বলে জাতীয় পার্টিকে রাজনৈতিক পরিমণ্ডল থেকে এখানে রিমুভ করতে হবে, তো সে আলাপটা আপনি করতে পারেন। কিন্তু এরা তো আসলে জাতীয় পার্টি তো আসলে কোনো রাজনৈতিক দল না, এরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আসলে সেবাদাস হিসেবে, প্রক্সি হিসেবে তারা কাজ করে থাকে। এখনও তারা সেই এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো এটা আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো, এনসিপি তো আসলে এদের ব্যাপারে সবসময় বলছে যে কঠোর অবস্থানে আছে, কিন্তু বিএনপি বা জামাত ইসলামী এরা ওনাদেরও কিন্তু আসলে একটা কঠোর অবস্থানে এদের বিরুদ্ধে যাওয়া উচিত। আমরা বারবার যে বলি যে গণতান্ত্রিক পরিমণ্ডলে সকল রাজনৈতিক দলের আসলে একটা পরিভাষাটা থাকা উচিত, তাদের রাইট থাকা উচিত, কিন্তু এই রাজনৈতিক দলগুলো যে 14 দল যে আওয়ামী লীগের সাথে ছিল, ইনক্লুডিং জাতীয় পার্টি, এরা তো আসলে তাদেরকে প্রক্সি পলিটিক্সটা করে দিয়েছে এবং তাদের এত বছর ক্ষমতায় থাকার জন্য আসলে সেই সুযোগটা করে দিয়েছে। এবং এই মাইনাস তত্ত্বের ক্ষেত্রে আমি মনে করি না যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে ইনক্লুড করা উচিত হবে, কারণ আমরা আসলে চাচ্ছি যে ওনাদেরকে সহ মানে বাংলাদেশের যে ইলেকশনটা হবে তারেক রহমান সাহেব, বেগম খালেদা সবাইকে নিয়ে আসলে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য হবে। আপনি সাইফ মুস্তাফিজের আগে যখন বলছিলেন একটা কথা বলছিলেন যে বিএনপিকে মধ্যমপন্থার রাজনীতি করতে গিয়ে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং এই মধ্যমপন্থার রাজনীতিটাকে এক ধরনের মাইনাস করার জন্য কিংবা একটা মাইনাস ফর্মুলা আনা হচ্ছে। আপনি যখন আলোচনার শুরুতেই বলেছিলেন যে তিনি ক্ষমতার কি ভরকেন্দ্র হতে চান না বলে আসতে চান না, তারেক রহমান ক্ষমতার ভরকেন্দ্র হবার মতো এত পাওয়ারফুল একজন ব্যক্তি, খালেদা জিয়ার মতো সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, তাদেরকে আবার এই প্রেক্ষাপটে এসে কারা মাইনাস করার কথা ভাবতে পারে? আদৌ কেউ কি আছে? এটা কিন্তু সাইফের আলোচনায় খানিকটা আসছে। মানে তারপর দেখেন মাইনাস করতে গিয়ে এর আগেও আপনি যদি ধরেন ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের সময় বলেন, মাইনাস করতে গিয়ে যারা মাইনাস করতে গিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই মাইনাস হয়ে গেছে, তারা কিন্তু কেউ নাই। এবং এই মাইনাস ফর্মুলা সহযোগিতায় হাসিনা ক্ষমতায় এসে তার আজকে বংশের বাতি জানানোর লোক নাই আওয়ামী লীগের। হ্যাঁ, কিন্তু বিএনপির কি হয়েছে? বিএনপি হয়তো ক্ষমতার বাইরে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে কি না বলেন? যে কেউ বলবে তার রাজনীতি শক্তিশালী হয়েছে। এই যে বিএনপিকে ক্ষমতা সাদা হইল 5 তারিখের পরে, জাতীয় সরকার লিড দেওয়ার জন্য, সে যে নিল না, কেন নিল না? ভাই ক্ষমতার জন্য পাগল, এতদিন যাবৎ ক্ষমতার বাইরে আছেন, আপনার স্বার্থে নেন না, আপনি দেন না। মানে তার রাজনীতির ব্যাপারে তার জ্ঞান হয়েছে, রাজনীতির ব্যাপারে তার কনফিডেন্স জন্ম হয়েছে যে আমি জনগণের কাছে যাব, জনগণের ভোটে আমি ক্ষমতায় আসবো, দেন আমি এম্পাওয়ার হব। ফলে ক্ষমতা এবং রাজনীতি দুইটাকে আমাদের আলাদা করে দেখতে হবে। আপনার যদি রাজনীতি থাকে, টুডে অর টুমোরো ক্ষমতা আপনার কাছে আসবে, আপনার ক্ষমতার কাছে যাওয়ার দরকার কি? তো ফলে আমি কেন বলতেছি, এবং এনসিপি এখন যে স্ট্রাগলটা করতেছে, সে তার রাজনীতি রক্ষার স্ট্রাগল করতেছে। সে কিন্তু পাওয়ার নেগোসিয়েশনে গেলে যাইতে পারে, বিএনপি আছে, জামাত আছে, বা এই গভর্নমেন্টের সাথেও ধরেন তার তো এতটা বিরোধিতা করার দরকার ছিল না। এই গভর্নমেন্টের যে উপদেষ্টা ছাত্র প্রতিনিধি মাহফুজ কি ফাংশন করতে পারে? তার মাথার উপর একটা কমিটি করে দিছে, মাহফুজ যাতে কিচ্ছু না করতে পারে, তার হাত পা বাইন্দা এখানে বসায় রাখছে তাকে। এবং এই সরকারের সমস্ত ব্যর্থতার দায় সম্মিলিতভাবে করা হয়েছে, সমস্ত ব্যর্থতার দায় যেন এনসিপির ছাত্র প্রতিনিধিদের। না, এখন মাইনাস করতে গেলে একটা শক্তি লাগবে, সেই শক্তিটা কি এই মুহূর্তে বাংলাদেশে? মাইনাস করতে গেলে তো একজন শক্তি লাগবে, আগে না মাইনাস করার কোনো শক্তি নাই। বরং যারা মাইনাস ফর্মুলা -2 যেমন ফেল হয়েছে, -4, 8, 16, 32 যা করেন ফেল হবে। যারা মাইনাসের তত্ত্ব নিয়ে তারাই মাইনাস হয়ে যাবে। তারা কিভাবে মাইনাস হবে? কারণ এখানে গণঅভ্যুত্থানের ফলে ঘটনা যেটা ঘটে সেটা হলো যে আমরা জানি পাওয়ার ফাংশন করে টপ টু বটম, গণঅভ্যুত্থানের উল্টায় যায়, বটম টু টপ হয়ে যায়। মানুষ এম্পাওয়ার হয়ে গেছে, মানুষ জানে কিভাবে স্বৈরতন্ত্র মোকাবেলা করতে হয়, মানুষ জানে কিভাবে রাজনীতিহীন ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়। ফলে আপনি এনে মাইনাস টাইনাস এগুলো সমস্ত গল্প বলে লাভ আছে? আপনি ক্ষমতাটা নিয়ে দেখেন না 24 ঘন্টা টিকতে পারেন কিনা। একটা আনহেলদি একটা আপনার ক্ষমতার সাথে সম্পর্কটা কোথায়? ক্ষমতার সাথে সম্পর্কটা মানে ক্ষমতা এবং সন্ত্রাসের মধ্যে সম্পর্ক মানে পার্থক্যটা কোথায়? পার্থক্য লেজিটিমেসি। হাসিনার তো ক্ষমতা ছিল কিন্তু ছিল না লেজিটিমেসি, ছিল না বৈধতা, এই জন্য ওটা সন্ত্রাসের আমল ছিল, ওটাকে আমরা বলি রেজিম। ফলে আপনি ক্ষমতার এই জন্য বিএনপির রাজনীতির প্রাজ্ঞতার পরিচয় কেন দিল 5 তারিখে ক্ষমতা না নিয়ে? তারা লেজিটিমেসির ক্রাইসিসের এই দায়টা নিতে চায়নি। আপনি গণতন্ত্রে ধৈর্য নিলে হবে না যে জনসমর্থন আমার আছে, আপনার জনগণের কাছে যাইতে হবে। আপনি ধৈর্য নেন আপনার কাছে 100% জনগণ আপনাকে সমর্থন করে না, হবে না। আপনি 51% জনগণের ভোটে আপনি জিততে আসেন, জিততে এসে 100% মানুষের জন্য কাজ করেন, দেশকে জাতীয় স্বার্থের আলোকে পরিচালিত করেন। এটা হলো ডেমোক্রেটিক পলিটিক্স।
কিন্তু আপনি জনগণ তো আমার পছন্দ করে, গণঅভ্যুত্থান করেছে, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ক্ষমতা নিয়ে নি, তারপরে নিজের লোকজন দিয়ে লুটপাট করে, আমার খালাতো ভাই সবচেয়ে যোগ্য, ওরা ডিসি বানা, মামাতো ভাইয়ের শালি সে ভালো, ওরে ইয়েনো বানা, শুরু করে দেয় লুটপাট। তো এই মডেল থেকে বাইর হইতে হবে, তো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে। এই জন্য পলিটিক্স ইম্পর্টেন্ট, ক্ষমতা ইম্পর্টেন্ট না। সেই পলিটিক্সটা বিকাশের জন্য, এখন আপনার পয়েন্টে ফিরি, বিকাশের জন্য -2 যারা আলোচনা করতেছে এগুলি আর বাকওয়াস কথাবার্তা বলতেছে। ধরেন বেগম খালেদা জিয়া অনেকদিন যাবত অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, নাই হয়ে গেছে বিএনপি বা রাজনীতি, এবং একটা ব্রুটাল ফেস্টিভাল চলছে, চলে নেই তো রাজনীতি তো নাই হয়ে যায়, বিএনপি তো মাইনাস হয়নি। ফলে রাজনৈতিক, আপনার যদি রাজনৈতিক কমিটমেন্ট থাকে এবং আপনার যদি এমন একটা রাজনীতি থাকে যে রাজনীতি রিয়েলি জনগণকে মিন করে, এখানে -2 আলাপ, -4 -2 আলাপ এই মুহূর্তে গ্রহণযোগ্য বা ওই বাস্তবতা নাই। আমি আপনার পয়েন্টটা পেয়েছি। আরেকটা হলো যে এখানে যে রাজনীতিটা লাগবে সেটা হলো, আমরা 5 তারিখের পরে বলছি যে 100% বিরোধিতার রাজনীতির কোনো সুযোগ নেই। এনসিপি, জামাত, বিএনপি এবং অন্যান্য দলগণ, কিন্তু 100% বিরোধিতার রাজনীতি তো হচ্ছে, এক পক্ষকে আরেক পক্ষকে অলরেডি ব্যাশিং করা যতভাবে করা যায়, এটা আওয়ামী মডেল সবই চলছে। যেমন ধরেন আপনি যদি বলেন বিএনপি 100% সাদাবাজার, আপনি সাধু, আপনি আওয়ামী মডেল রপ্ত করছেন। বিএনপি সমস্যা আছে, 1000 সমস্যা আছে, এটা আমরা সমালোচনা করব, সেটাই। কিন্তু আপনি সাধু, বিএনপি খারাপ এই জন্য আপনি ভালো, এইটাই তো রিঅ্যাকশনারি পলিটিক্স, এইটাই তো বাইনারি, এইটাই তো সমাজকে ভাগ করে ফেলে। মানে এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। বিএনপির যে দুষ্ত্রুটি আছে সেটা আমরা সমালোচনা করব, আপনার যে দুষ্ত্রুটি আছে সেটা আমরা সমালোচনা, কিন্তু করলে আপনি 1000 বট আইডি লাগাই দিবেন সাথে সাথে। আসলে যে রাজনৈতিক সংস্কৃতি এখান থেকে না আপনি আমাদের একেবারে সেন্টিমেন্টের রাজনীতি করেন, মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেন, আপনার সমালোচনা করলে আপনার ইসলাম বিরোধী কথাবার্তা, কিসের ইসলামের কেডা আপনার ইসলামের ঠিকাদারি দিছে? আপনি কে ইসলামের? আপনি কেউ না ইসলামের। এখানে আরো অনেক ইসলামপন্থী দল আছে যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে। ফলে আমাদের এখানে দেখেন, ডেমোক্রেসি লেটার, ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট। আপনি টলারেন্সি যদি আগে এনশিওর করতে না পারেন, ডেমোক্রেসি আসবে না। এইজন্য 5 তারিখের পরে আমরা পলিসির আমরা দেখব কার কর্মসূচি কত টলারেন্স লেভেল ওই অর্থে দেখাই যাচ্ছে না। আসলে বাংলাদেশের যে ঘুণে ধরা রাজনীতির যে সংস্কৃতি দীর্ঘদিনের, সেই সংস্কৃতিই তো কম বেশি এখনোই চর্চা হচ্ছে, আমূল পরিবর্তন আসলে হয় নাই। ব্যক্তি আক্রমণ, নেগেটিভ বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা, নিজেদের ভালো কাজ নেই, এগুলো সবগুলো গণঅভ্যুত্থান বিরোধী। আপনার কাছে আসতে চাই একেবারে শেষ পর্যায়ে, শুরুতে যে আলোচনাটা বাকি রেখেছিলাম যে তফসিল, এনসিপি মনে করছে যে এই মুহূর্তে তফসিল একটু পেছানোই ভালো। রনি ভাই বললেন যে না, তফসিল তাড়াতাড়ি হলেই তারেক রহমান আসবেন, এবং বিএনপিও চায় যে সঠিক সময়ে তফসিল। এবং আপনি কি মনে করেন এখন মোটা দাগে তফসিলটা কি পিছিয়ে নিলে সমস্যাগুলোর সমাধান হবে? কিন্তু বলছেন যে পেছালেই ভালো। আমরা বলেছি যে ওনাদের প্রধানের যে রাজনৈতিক কি বলে ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা, সেটা আমলে নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া। কারণ যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, বিএনপি তো এটি চাইছে না, আপনারা চাইছেন কেন? আমরা তো সামগ্রিকভাবে বলছি, বিএনপি তো অনেক রকম যে বললো যে একজন এক কথা বলে। আমরা দেখলাম আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি বললেন যে তারেক রহমান সাহেব আসলো কি আসলো না, এটা ফ্যাক্ট না, হুইচ ইজ ভেরি গুড। মানে একটা রাজনৈতিক দলে যে একজনই আসলে সব ক্ষমতা হবে তাও না। তবে আমি যেটা বলছিলাম যে মানে মাইনাস যে ফর্মুলার আলাপগুলো আসছে, এই আলাপগুলো তখন আর কি প্রাসঙ্গিক হয়ে যায়। আমরা চাই যে এরকম আলাপ যারা আসলে দূরভিসন্ধি করার চেষ্টা করছে, তারা যেন সেই সুযোগটা না পায়, সেটার প্রেক্ষিতে এই বিষয়গুলো আমলে নেওয়াটা জরুরি। লাস্ট আপনি যদি 10 সেকেন্ডে বলেন যে এখন তফসিলটা আসলে সময় মতো হলেই কি সংকট কাটবে? তফসিল না, আমি বলতেছি নির্বাচন হলেও সংকট কাটবে না, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে একটা কমিটমেন্ট জনগণের কাছে করতে হবে। আপনার দলকে জেতানো নির্বাচন এটা না, বাংলাদেশকে জেতানো নির্বাচন। তারেক রহমান নিয়ে আপনি পড়ে আছেন কেন? তারেক রহমান, আমি যে বললাম তফসিল হইলে 3 দিনের মধ্যে তারেক রহমান আসবে, সেটার একটা কথা আমি আমি কথা বলেছি দেখে আমি বললাম। কিন্তু নাও যদি আসে, মহাভারত অশুদ্ধ হবে না তো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের দুজনকে। আরো সময় নিয়ে আলোচনা করতে পারলে হয়তো অনেক কিছু জানা যেত। এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মুক্ত কণ্ঠ। আজকে শেষ করছি এ পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে।